Today we are going to learn our most important topic, that is clause. You know that clause is a very important part of grammar. If we want to be strong in transformation of sentence and sentence structure, we must learn clause. ক্লজ তাহলে আমরা ফার্স্টে ক্লজ আজ আমরা ক্লজ সম্পর্কে বিশদে জানার চেষ্টা করব। ক্লজ হচ্ছে একটা ইংলিশ গ্রামারের একটা খুব কঠিন টপিক, ঠিক আছে, এবং এটা জানা অত্যন্ত প্রয়োজন। যাই হোক, আমরা ক্লজ সম্পর্কে আজ জানার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখো, আমরা ক্লজ CLAUSE ক্লজ কাকে বলে, অর্থাৎ ক্লজের ডেফিনেশন জানার চেষ্টা করব। ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে, ক্লজ ইজ এ পার্ট of a big sentence, a part of a big sentence with a subject, a finite verb and a predicate. তাহলে একটা বড় বাক্যের অংশ, একটা সাবজেক্ট থাকবে, যাতে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকবে আর একটা প্রেডিকেট থাকবে, ঠিক আছে। তাহলে ক্লজ হচ্ছে একটা বড় বাক্যের অংশ, যাতে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে। আমরা এটা দেখে নেব যে কিভাবে একটা সাবজেক্ট থাকছে, একটা ফাইনাইট ভার্ব থাকছে, একটা প্রেডিকেট থাকছে। তাহলে একটা এক্সাম্পল দেখলে আমরা ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। দেখো, এটা যদি একটা এক্সাম্পল আমরা দেখে নিই। রাম ইজ এ কাইন্ড বয় হু নেভার hurts anyone। তাহলে এখানে দেখো, এখানে আমরা ক্লজ পাচ্ছি, একটা ক্লজ পাচ্ছি রাম ইজ এ কাইন্ড বয়, আর একটা ক্লজ পাচ্ছি হু নেভার হার্টস এনিওয়ান। পুরোটাই কিন্তু একটা বাক্য, রাম থেকে এনিওয়ান পর্যন্ত পুরোটাই একটা বাক্য, কিন্তু এই বাক্যটা থেকে দুটো ক্লজ পাচ্ছি। একটা ক্লজ হচ্ছে রাম ইজ এ কাইন্ড বয়, আর একটা পাচ্ছি হু নেভার হার্টস এনিওয়ান। এটা হচ্ছে কি, রাম ইজ এ কাইন্ড বয়, এটা হচ্ছে মেইন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা এটা সম্পর্কে আরো ভালোভাবে জানবো। এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দেখো, সংজ্ঞাতে আমরা বলেছিলাম একটা সাবজেক্ট থাকবে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? রাম। যদি এটা মেইন ক্লজে নিই, তাহলে মেইন ক্লজে সাবজেক্ট হচ্ছে রাম পাচ্ছি, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, এটা ফাইনাইট ভার্ব। তাহলে রামটা হচ্ছে কি, এখানে রামটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর প্রেডিকেট হচ্ছে এ কাইন্ড বয় অথবা ইজ এ কাইন্ড বয়, পুরোটাই হচ্ছে প্রেডিকেট, সরি, প্রেডিকেট হচ্ছে ইজ এ কাইন্ড বয়। তাহলে একটা সাবজেক্ট পাচ্ছি রাম, ভার্ব হচ্ছে ইজ, আর প্রেডিকেট হচ্ছে ইজ এ কাইন্ড বয়। আমরা জানি প্রেডিকেট হচ্ছে ভার্ব এবং অবজেক্টকে নিয়ে তৈরি হয়। তাহলে ইজ এ কাইন্ড বয় প্রেডিকেট, অর্থাৎ ক্লজের মধ্যে তিনটে পার্ট পাবো আমরা, একটা সাবজেক্ট পাবো, একটা ফাইনাইট ভার্ব পাবো, আর একটা পাবো প্রেডিকেট, ঠিক আছে। সহজ। এরকম ভাবে এটা তো এরকম একই রকম পাবো, আমরা সাবজেক্ট পাবো, ফাইনাইট ভার্ব পাবো একটা, এবং একটা প্রেডিকেট পাবো। এবার দেখো, চলে আসছি আমরা এর ক্লাসিফিকেশন, অর্থাৎ টাইপস, অর্থাৎ এর প্রকারভেদ সম্পর্কে আমরা জেনে নেব। ক্লজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ টাইপস, প্রথমে যেটা আছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্বিতীয় হচ্ছে কি, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তারপর নেক্সট হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ হচ্ছে তিন প্রকারের, অর্থাৎ ক্লজ তিন ভাগে বা ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আমরা এদের সম্পর্কে আরো ভালোভাবে জানার চেষ্টা করব। প্রথমে আসছে এরকম মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে আলোচনা করব। মেইন ক্লজ হচ্ছে, মনে রাখবে, মেইন ক্লজকে প্রিন্সিপাল ক্লজ বলা হচ্ছে। মেইন বা প্রিন্সিপালের বাংলাটা একই, প্রধান, এবং এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। অর্থাৎ কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে সেটা আমরা জেনে নেব। তাহলে মেইন ক্লজ হচ্ছে কি, এটা হচ্ছে বাক্যে স্বাধীনভাবে বসতে পারে এবং এই ক্লজ অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, ঠিক আছে। আমরা একটা আগে উদাহরণ নিয়েছিলাম, ওটা থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমরা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। যে উদাহরণটা নিয়েছিলাম সেটা আরেকবার লিখছি। রাম ইজ এ কাইন্ড বয় who never
হার্টস এনিওয়ান। রাম হচ্ছে একজন দয়ালু ছেলে যে কাউকে কোনোদিন আঘাত করে না। তাহলে এখানে দেখো মেন ক্লজ হচ্ছে রাম ইজ এ কাইন্ড বয়। তার মেন ক্লজ কাকে বললাম, যে মেন ক্লজ হচ্ছে বাক্যে স্বাধীনভাবে বসে। যদি আমরা এই পার্টটা অর্থাৎ সাব ক্লজটাকে যদি বাদ দিয়ে দিই, এই সাব ক্লজটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেও কিন্তু এটা স্বাধীনভাবে বাক্যে বসতে পারে। এটার উপর নির্ভরশীল নয়। তাহলে মেন ক্লজ বাক্যে স্বাধীনভাবে বসে এবং কখনোই অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না। তার জন্য মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম কি আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন ক্লজ। একে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই কারণে বলা হয়, কারণ এই ক্লজ অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, বাক্যে স্বাধীনভাবে বসতে পারে। নেক্সট দেখো, তাহলে মেন ক্লজ পেয়ে গেলাম। এর কিন্তু কোনো প্রকারভেদ নেই। মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু কোনো প্রকারভেদ নেই। এরপরে আমরা যেটা আলোচনা করব সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কাকে বলে প্রথমে জেনে নিই ডেফিনেশন। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কি উল্টো, মেন ক্লজের ঠিক উল্টো, অর্থাৎ এটা হচ্ছে স্বাধীনভাবে বাক্যে বসে না এবং এটা সবসময় মেন ক্লজের উপর নির্ভর করে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কি বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা যায় না এবং এটা সবসময় কার উপর নির্ভর করে, মেন ক্লজের উপর নির্ভর করে। ঠিক আছে, উদাহরণ হিসাবে দেখো এখানে হু নেভার হার্টস এনিওয়ান। এখানে দেখো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ হু নেভার হার্টস এনিওয়ান এই সাবঅর্ডিনেট ক্লজটা কার উপর নির্ভরশীল, এই মেইন ক্লজের উপর নির্ভরশীল, এর উপর নির্ভরশীল। আমরা কিন্তু কখনোই এটা বাদ দিয়ে এটা লিখতে পারি না, হু নেভার হার্টস এনিওয়ান। যদি লিখি তাহলে এটা ইনকমপ্লিট সেন্টেন্স হবে, মিনিংলেস সেন্টেন্স হবে। তার জন্য আমাদেরকে এটা লিখতেই হবে, এটা কারণ এই সাবঅর্ডিনেট ক্লজ সবসময় মেইন ক্লজের উপর নির্ভরশীল। তাহলে বাক্যে আমরা মনে রাখবো সাবঅর্ডিনেট ক্লজ সবসময় মেইন ক্লজের উপর নির্ভরশীল এবং বাক্যে স্বাধীনভাবে ব্যবহার করা যায় না, সবসময় মেইন ক্লজের উপর নির্ভর করে। এরপরে আসছি আমরা সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়? সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে কি, দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয়। সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা। এক নম্বর হচ্ছে কি নাউন বা নমিনাল ক্লজ, নাউন আর নমিনাল ক্লজ, এটাকে নমিনাল ক্লজও বলে, নমিনাল ক্লজ। দু নম্বর হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তিন নম্বর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব বা এটাকে অ্যাডভার্বিয়ালও বলে, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? তিন ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে একটা কি আছে, নাউন বা নমিনাল ক্লজ, তারপরে পাচ্ছি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর নেক্সট হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে আমরা জানবো এদের সম্পর্কে, নাউন ক্লজ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, নাউন ক্লজ কাকে বলে মনে রাখতে হবে, বাক্যে নাউন ক্লজ নাউনের মতো কাজ করে। ঠিক আছে, নাউন ক্লজকে কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। নাউন ক্লজ আমরা কিভাবে তৈরি করি মনে রাখতে হবে। বাক্যে নাউন ক্লজ আমরা বেশ কিছু রিলেটিভ প্রোনাউন দিয়ে তৈরি করি। ঠিক আছে, সেই রিলেটিভ প্রোনাউন গুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কি কি আমরা ব্যবহার করি, রিলেটিভ প্রোনাউন কি কি ব্যবহার করি দেখো এখানে মনে রাখবে, লিস্টটা মনে রাখবে, উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। হোয়াট, হাউ, দ্যাট, when, why, where, etc. এগুলো আমরা ব্যবহার করি। হোয়াট, হাউ, দ্যাট, when, why, where। এবার মনে রাখতে হবে যে এগুলো কিন্তু আমরা রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজও ব্যবহার করি, কিন্তু তাও পার্থক্য আছে। নাউন ক্লজ বা নমিনাল ক্লজের ক্ষেত্রে নাউন বা নমিনাল ক্লজের সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজের একটা বেসিক পার্থক্য আছে, সেটা জেনে নেবো। দেখো একটা উদাহরণ দেখে নাও, উদাহরণ দেখলে আরো পরিষ্কার আসবে। আই নো, এক্সাম্পল দেখে নাও, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কি চাও। এখানে দেখো আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এই হোয়াট ইউ ওয়ান্ট এটা হচ্ছে কি ক্লজ, এটা হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হোয়াট। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবে যে নাউন ক্লজ বা নমিনাল ক্লজকে আইডেন্টিফাই কিভাবে করবো, তার আগের ওয়ার্ড যেটা আছে দেখো, না নো কে নট হবে, এটা হচ্ছে ভার্ব,
অর্থাৎ নাউন ক্লজ বা নমিনাল ক্লজ ভার্বের পর থেকে শুরু হয়, এটি মনে রাখতে হবে। নাউন ক্লজ বা নমিনাল ক্লজ সবসময় ভার্বের পর থেকে শুরু হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ অ্যান্টিসিডেন্টটা অবশ্যই কি থাকবে, ভার্ব থাকবে। তাহলে হোয়াট ইউ ওয়ান্ট এটা হচ্ছে কি নাউন ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। এছাড়াও আমরা কি হাউ দিয়ে করা যেতে পারে, একটা উদাহরণ দেখো। I cannot think how he misbehaved with you. এখানে দেখো I cannot think how he misbehaved with you, আমি ভাবতে পারছি না কিভাবে সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে। তাহলে এখানে দেখো হাউ দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, এই হাউ এর আগের ওয়ার্ডটার দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে হাউ দিয়ে শুরু হচ্ছে, এটা হাউ দিয়েও কিন্তু কি হয়, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ হয়। এছাড়া আমরা দ্যাট দিয়ে পাবো, যেমন উদাহরণ দেখো, I think that you are right, you are right। তাহলে দেখো দ্যাট ইউ আর রাইট এটা হচ্ছে নাউন ক্লজ, এর আগে থিঙ্ক এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা মনে রাখবো নাউন ক্লজকে আইডেন্টিফাই কিভাবে করবো, নাউন ক্লজ যেখান থেকে স্টার্ট হচ্ছে তার আগের ওয়ার্ডটা থাকবে ভার্ব, ঠিক আছে। এছাড়াও আমরা হোয়েন দিয়ে করতে পারি, আই ডু নট নো হোয়েন দ্য ট্রেন উইল অ্যারাইভ এট দ্য স্টেশন, অথবা হোয়াই দিয়ে আই ডু নট নো হোয়াই হি ইজ অ্যাংরি উইথ মি, ঠিক আছে, হোয়ে আই নো হোয়ে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এটসেট্রা। তাহলে এইভাবে আমরা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ তৈরি করি, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো মনে রাখবে, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, বা এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় এক্ষেত্রে, এগুলো আমরা বা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, এগুলো আমরা নাউন ক্লজ তৈরি করতে ব্যবহার করি। নেক্সট আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। এরপর আমরা আলোচনা করবো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ একই রকম, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে। আমরা অ্যাডজেক্টিভ ক্লজে কি কি রিলেটিভ প্রোনাউন ইউজ করি বা কি কি কনজাংশন ইউজ করি সেগুলো একটু জেনে নেব, ঠিক আছে। এই লিস্টটা মনে রাখার চেষ্টা করবে। হু, হুইচ, হাউ, why, where, whom, whose, 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 the who, which, how, why, where, whom, whose, ঠিক আছে। এইগুলো আমরা এটসেট্রা এগুলো ব্যবহার করি, এছাড়া দ্যাটটাকেও ব্যবহার করি, ঠিক আছে, দ্যাটটা ব্যবহার করা হয়, দ্যাট, whom, where, whose, ঠিক আছে। হাউ, হাউ আমরা ব্যবহার করি, ঠিক আছে, এগুলো ব্যবহার করা হয়, মনে রাখবে, ঠিক আছে। হু, হুইচ, হাউ, হোয়াই, হোয়ার, হুম, হুজ, দ্যাট। এরপর উদাহরণে চলে যাচ্ছে, যে উদাহরণ দেখলে আরো ব্যাপারটা ক্লিয়ার আসবে। দেখো এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখো, আই নো দ্য গার্ল হু ইজ ভেরি ক্লেভার। I know the girl who is very clever, এখানে কোনটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, হু ইজ ভেরি ক্লেভার। লক্ষ্য করো হু দিয়ে স্টার্ট হচ্ছে, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন। এর আগের ওয়ার্ডটা লক্ষ্য করো, দা গার্ল, ঠিক আছে। এটা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজকে আইডেন্টিফাই কিভাবে করবো, রিলেটিভ প্রোনাউন বা কনজাংশনের আগের ওয়ার্ডটা অবশ্যই কি হবে, নাউন বা প্রোনাউন। এটা অবশ্যই নাউন বা অ্যান্টিসিডেন্ট কি হবে, আগের ওয়ার্ডটা অবশ্যই নাউন বা প্রোনাউন হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ করবো। যদি এর আগের ওয়ার্ডটা কিন্তু ভার্ব হয় তাহলে কি হয়ে যাবে, সেটা নাউন ক্লজ, আমরা একটু আগে আলোচনা করলাম। কিন্তু যদি অ্যাডজেক্টিভ ক্লজের আগের মানে যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড বা রিলেটিভ ক্লজ যেটা আছে হু, এর আগের ওয়ার্ড যেটা থাকবে সেটাকে অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হবে। যদি নাউন বা প্রোনাউন না হয়, ভার্ব থাকে, তাহলে তখন সেটা নাউন ক্লজ হয়ে যাবে। আর যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকটা উদাহরণ দিচ্ছি হুইচ দিয়ে, দিস ইজ মাই পেন, which is
costly, which is costly, this is my pen which is costly। এখানে দেখো which is costly, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এর আগের ওয়ার্ডটা লক্ষ্য করো, মাই পেন, এটা হচ্ছে নাউন, তাই তো, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। এরপরে আছে হাউ, হাউ দিয়েও হবে, হোয়াই, হোয়ে, হুম, হুজ, দ্যাট ইত্যাদি, এগুলো দিয়েও আমরা কিন্তু কি করি, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করি, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, এই লিস্টটা মনে রাখবে। নেক্সট আমরা আলোচনা করব কি, এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ একই রকম, অ্যাডভার্ব ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে, কিন্তু অ্যাডভার্ব ক্লজ কি কি দিয়ে তৈরি করা হয়, কি কি কনজাংশন আমরা অ্যাডভার্ব ক্লজ তৈরি করার জন্য ব্যবহার করি, সেগুলো একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এই লিস্টটা মনে রাখার চেষ্টা করবে। অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, unless, until, since, lest, that, ব্র্যাকেটে হচ্ছে so that। এখানে মনে রাখবে দ্যাট কিন্তু যাতে, দ্যাট মানে যে অর্থে নয়, যাতে করে, দ্যাট মানে so that অর্থে কিন্তু ব্যবহার করা হয় অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে, ঠিক আছে। দ্যাট মানে so that, যাতে করে অর্থে, ইটসেট্রা, এগুলো আমরা ব্যবহার করি কি তৈরি করার জন্য, অ্যাডভার্ব ক্লজ তৈরি করার জন্য এগুলো ব্যবহার করি। অ্যাজ, বিকজ, দো, ঠিক আছে, অলদো, ইফ, আনলেস, আনটিল, সিন্স, লেস্ট, দ্যাট বা সো দ্যাট, এটসেট্রা। এরপরে আমরা এগুলো সম্পর্কে একটু জেনে নেবো, কয়েকটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। এক্সাম্পল দেখে নাও। অ্যাজ সি ইজ ইল, সি উইল নট কাম টুডে। মানেটা কি, যেহেতু সে অসুস্থ সে আজ আসবে না। এখানে অ্যাজ সি ইজ ইল, এটা হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। আরেকটা দেখো, বিকজ দিয়ে, বিকজ একই অর্থে ব্যবহার করা হয়, অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ অর্থে ব্যবহার করা হয়, দো দিয়ে, দো মানে যদিও, এটা দিয়ে একটু আলোচনা করি। দো মানে যদিও, দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। এখানে দেখো, দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, যদিও সে গরিব সে কিন্তু হ্যাপি। এই যে দো হি ইজ পুয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে দো কি অর্থে ব্যবহার করা হচ্ছে, যদিও, ঠিক আছে। অলদো একই অর্থে ব্যবহার করা হয়, যদিও। ইফ মানে যদি, আনলেস মানে যদি না, আনটিল মানে যতক্ষণ না, সিন্স মানে যেহেতু, সিন্স, অ্যাজ, বিকজ একই অর্থে ব্যবহার করা হয়, মনে রাখবেন। অ্যাজ, বিকজ, সিন্স তিনটে একই অর্থে ব্যবহার করা হয়, যেহেতু অর্থে, কারণ অর্থে। লেস্ট মানে পাছে, লেস্ট মানে পাছে। লেস্ট দিয়ে একটা বাক্য আমরা তাহলে জেনে নিই। লেস্ট দিয়ে একটা বাক্য, এটাও খুব ইম্পর্টেন্ট। লেস্ট দিয়ে, the boy is running fast lest he should miss the train, miss the train। এখানে লক্ষ্য করো, ছেলে কি দ্রুত দৌড়াচ্ছে, পাছে সে ট্রেনটা মিস করে, মিস করে মানে পাছে সে ট্রেনটা না পায়। তাহলে এখানে দেখো, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এই লেস্ট মানে যাতে, কি অর্থে, লেস্ট মানে পাছে, তাহলে কি অর্থে ব্যবহার করা হচ্ছে, লেস্ট মানে পাছে। তাহলে এই লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। যাই হোক, এই আনটিল মানে যতক্ষণ না, ঠিক আছে, এগুলো আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব আরেকটা ক্লজ, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, এই সরি হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজ। এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, তাহলে প্রথমেই আমরা কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে জেনে নেব। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুই বা তার বেশি মেইন ক্লজ যখন এন্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়। দুই বা তার বেশি মেইন ক্লজ যখন এন্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়, তখন তাদেরকে কি বলা হয়, তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। দেখো একটা উদাহরণ দেখো।
এক্সাম্পল দেখো তাহলে আর ক্লিয়ার আসবে। ডু অর ডাই, এখানে দেখো ডু অর ডাই, ডুটা হচ্ছে একটা ক্লজ, মেন ক্লজ, ডাইটা হচ্ছে একটা মেন ক্লজ, এই অরটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অর দিয়ে যুক্ত করা হচ্ছে। এটা হচ্ছে মেন ক্লজ আর এটাও মেন ক্লজ, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে, এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এছাড়া আরো একটা উদাহরণ দিচ্ছি দেখো, দ্য বয় ইজ হ্যাপি বাট দ্য গার্ল ইজ আনহ্যাপি। এখানে দেখো ছেলেটি হ্যাপি কিন্তু মেয়েটি আনহ্যাপি, তাহলে এখানে দেখো দ্য বয় ইজ হ্যাপি এটা হচ্ছে মেন ক্লজ, দ্য গার্ল ইজ আনহ্যাপি এটা একটা মেন ক্লজ, তাহলে দুটো মেন ক্লজ, বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে, বাট দিয়ে যুক্ত করা আছে। এছাড়াও আমরা এন্ড দিয়ে যুক্ত করতে পারি। তাহলে কোঅর্ডিনেট ক্লজ মনে রাখতে হবে যে দুই বা তার বেশি মেন ক্লজ যখন এন্ড, বাট, অর ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখন তাদেরকে মেন কোঅর্ডিনেট ক্লজ বলে, ঠিক আছে। এছাড়াও কি কি তাহলে ব্যবহার করি আমরা, মনে রাখবে, লিস্টটা মনে রাখার চেষ্টা করবে যে আমরা কোঅর্ডিনেটিং বা কোঅর্ডিনেট ক্লজ এর জন্য কি কি ব্যবহার করি, কোন কোন কনজাংশন ব্যবহার করে থাকি। অর, এন্ড, বাট, আইদার অর, নেদার নট ইত্যাদি, ঠিক আছে, ইটসেট্রা, এগুলো আমরা ব্যবহার করে থাকি। যাই হোক, আশা করি তোমাদের ক্লাস সম্পর্কে কিছুটা হলো ধারণা দিতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।